আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। মেইনলি অনেকগুলো রাজনৈতিক ইস্যু ছিল। কোনোটাই ইমিডিয়েট কোনো কিছু না। তো ভাবলাম যে অনেকদিন যেহেতু আসিনি, সো আজকে এই সাবজেক্টগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমেই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে নিউ ইয়র্ক টাইমস একটা প্রতিবেদন দিয়েছে, অ্যাজ বাংলাদেশ রি-ইনভেন্টস ইটসেলফ, ইসলামিস্ট হার্ডলাইনার্স সি অ্যান ওপেনিং। এর মানেটা একটাই সোজা যে বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে, বা যেটাই বলি আমাদের ভাষায় সেটা, তাহলে ইসলামিক জিহাদিস্টরা তারা একটা নতুন ওপেনিং পেয়েছে, যেখানে তাদের আহ, মানে বুঝাইতে যাচ্ছে যে এখানে জঙ্গিবাদ এরকম কিছু ইয়া করতে হবে। তা আমি তারপরে যে রাইটার আছে তাকে দেখলাম, দেখি সে নিউ ইয়র্ক টাইমসের এই সাউথ ইস্ট এশিয়ার সে প্রধান বার্তাবাহক বা কিছু একটা। তার নাম হচ্ছে মুজিব মাসুল। মুজিব মাসুলই তো মধ্যে, হ্যাঁ মুজিব মাসুল। তা এবং সে হচ্ছে বেসিক্যালি ফ্রম আফগানিস্তান, এবং তার পরবর্তীতে আমি তার অনেকগুলো ফিচার টিচার দেখলাম, যে সে দেখলাম যে ভেরি নরেন্দ্র মোদী ফ্রেন্ডলি, এবং আফগানিস্তান ওই আফগানিস্তানেও মোটামুটি তালেবান বিরোধী। সো ইটস ভেরি ক্লিয়ার। বাট আমার কথা হচ্ছে এটা নিয়ে মানে অ্যাকচুয়ালি খুব একটা দাপাদাপি করার কিছু নাই। এটা ক্লিয়ার যে ওরা যে আমাদের এখান থেকে, আমার যতদূর মনে পড়ে, 153 বিলিয়ন বা এরকম কিছু একটা, এবং অলরেডি আমি নিউজে দেখলাম যে $25 বিলিয়ন প্রফেসর ইউনূসের সরকার ফেরত আনার ব্যবস্থা করতেছেন। এই যে টাকাটা আছে, এই টাকাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে এই ধরনের ফিচার লেখাচ্ছে, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। কদরুদ্দিন শিশির যে আছে, ফ্যাক্ট চেক করে, যে সে দেখিয়েছে যে অনেক আন্তর্জাতিক অনেক ওয়েবসাইটের মধ্যে এখন ঘোস্ট রাইটার মানে ইয়াটাকে তারা বাংলাদেশকে এইভাবে জঙ্গি রাষ্ট্র হিসেবে ইয়া করার চেষ্টা করতেছে। সো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমেরিকা বলছে মানে আমেরিকান সরকার বলছে, কিন্তু তা না। এটা হচ্ছে আমেরিকার সরকারের যেটা স্ট্যান্ড, এটা কিন্তু আমরা কিছুদিন আগে এখানে গ্যারি পিটার্স একজন সিনেটর এসেছিল, এসে বা প্রফেসর ইউনুসের সাথে দেখা করে বলেছে যে আমেরিকানরা অনেক ভুয়া মিথ্যা তথ্য পায় ইয়াদের কাছ থেকে, মানে বিভিন্ন সোর্স থেকে, এবং সোর্সটা ইন্ডিকেট করেছিল ভারতই। সো এটা নিয়ে মানে আমেরিকা বাংলাদেশের সিচুয়েশন নিয়ে ওয়ারিড মনে করার কোনো কিছুই নাই। সো এছাড়া আমি তো মনে করি যে ইন্ডিয়া যেভাবে তুলসী গ্যাওয়ার্ডের অ্যাপয়েন্টমেন্ট, তারপরে কি ক্যাশ ক্যাশ পাটেল, এদের ইয়া নিয়ে খুব এক্সাইটেড ছিল যে তারা ইন্ডিয়ান বর্ন হিন্দু, অতএব তারা কিছু একটা করে ফেলবে। বাট আমরা কিছুদিন আগে সবচেয়ে বড় ব্লোড যেটা দেখলাম, সেটা হচ্ছে রয়ের উপরে একটা স্যাংশনের জন্য অ্যাপিল করছে একটা ফেডারেল সংস্থা, ওদের রিলিজিয়াস ফান্ডামেন্টাল একটা সংস্থা। সো এর মানে হচ্ছে যে র যে কাজগুলো করতেছে, কানাডার ঘটনাটা আমরা জানি, ইউএসএ তে আমরা একটা ঘটনা জানি, যে যার প্রেক্ষিতে, এবং প্লাস হচ্ছে তাদের ইন্ডিয়ার যে নিজ দেশের মধ্যে যে সংখ্যালঘুর উপরে নির্যাতন যেটা হচ্ছে, এইটা যে কোনো ডাটার মধ্যেই পাওয়া যাবে। সো এখানে তারা যেটা করতেছে, তাদের ব্লেমটা আমাদের ঘাড়ে, তাদের মিডিয়া খুব চিৎকার বাদ করছে, বাট এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কিছুই নাই। আমি আজকে মেইনলি যে জিনিসটা নিয়ে আলাপ করতে আসছিলাম, সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা দিয়েছি যে আমরা খুব ফেসবুকে সরব, যে কি বলে, আমাদের সেনাপ্রধান ইমামতি করেছেন, করেছেন, বাট এই জিনিসটা নিয়ে আলোচনা করার কিছু নেই। বাট একটা জিনিস সত্য, সেটা হচ্ছে আমাদেরকে ইনিশিয়ালি মনে হচ্ছিল যে প্রফেসর ইউনূসের সরকার একটা দুর্বল সরকার, এবং এই দুর্বল সরকার মনে করার কারণেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে প্রেশার দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু যত দিন যাচ্ছে প্রফেসর ইউনূসের স্ট্রেংথ বাড়তেছে, কিন্তু প্যারালাল সরকার চালাতে মনে করতো যে সেনাপ্রধান, সে কিন্তু ওই জায়গাতেই আছে। এই যে সমস্ত সেনাবাহিনী নিয়ে একটা ভিডিও করা হয়েছে, উনি ইমামতি করতেছেন, এটার কিন্তু ইম্প্যাক্ট খুব একটা মার্কেটে নাই, এটা বুঝতে হবে। তো আমি যে জিনিসটা নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে দুইটা ঘটনা। প্রথম হচ্ছে, আমি পড়ে নিচ্ছি, বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক অস্থিরতার কি প্রভাব দেশে ও বিদেশের বাইরে পড়তে পারে তাই নিয়ে ভারত সরকারের উদ্যোগে 26 এবং 27 মার্চ একটি 2 দিনব্যাপী গোল টেবিলের অনুষ্ঠিত হয় রাজধানী দিল্লির প্রাণকেন্দ্র লোধি গার্ডেনে। লোধি গার্ডেন সংলগ্ন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার
আইআইসি ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীন সংস্থা মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ ছিল এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। তাদের সঙ্গে আরএসএস প্রভাবিত আন্তঃরাষ্ট্রীয় সহযোগী প্রতিষ্ঠান এআরএসপি ও কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর স্টাডিজ ইন ইন্টারন্যাশনাল রিলেশনস এই অনুষ্ঠানে যুক্ত ছিল সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এবং নলেজ পার্টনার হিসেবে। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পরে ভারত সরকার থেকে এটাই ছিল এই ধরনের প্রথম উদ্যোগ। ভারত প্রথম সারির সরকারি কর্মকর্তা, বিশ্লেষক, সার্ভে, কূটনীতিক, থিঙ্ক ট্যাঙ্ক, গবেষক সবাই এটার মধ্যে অংশগ্রহণ করেছে। এইটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট কি জন্য আমি এই জিনিসটাকে খুব পজিটিভলি দেখি এই কারণেই তারা এই অজিত দোভালের আন্ডারে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আন্ডারে যে গোয়েন্দা সংস্থাগুলো যে কাজ করতেছে তাদের নেইবরদের ক্ষেত্রে, আপনারা সবাই জানেন, বিভিন্ন সময় আমি বলেছি যে তারা চাণক্যের যে অর্থশাস্ত্র অনুযায়ী যে তাদের যে পররাষ্ট্র নীতি ওইটাই তারা ফলো করে। এবং এইটার প্রথম থাম্বনেইল হচ্ছে আমাদের ইমিডিয়েট নেইবর যারা আছে, ভারতের ইমিডিয়েট নেইবর কারা আছে, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এদের সাথে চায়না, এদের সাথে এরা হচ্ছে সরাসরি এনিমি। আর আমাদের শেখ হাসিনা শিখাইতো ভারত হচ্ছে আমাদের বন্ধু। এবং তার পরবর্তী লেয়ারের যে আছে তারা হচ্ছে আমাদের বন্ধু, এর পরবর্তী যারা আছে। সো এখানে এটা ক্লিয়ার যে ভারত এখন পর্যন্ত তাদের যত নেইবার আছে সবার সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে তাদের এই অ্যাটিটিউডের জন্য, তাদের এই কি বলে এটাকে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড। আমরা মিলিটারিতে যখন উলফল্যান্ড নিয়ে আলোচনা করতাম তখন আমরা যখন একটা দেশের মধ্যে একটা সেট আপ করতাম যে দুই দেশের মধ্যে ঝগড়া, এর মধ্যে আসতে হচ্ছে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড। এখন আমি বলবো যে এই গত 16 বছর অ্যাকচুয়ালি বিগ ব্রাদারলি অ্যাটিটিউডটা একদম এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছিল। সো এখানে তারা এটাতে অবশ্যই এখানে অ্যাসেসমেন্ট করেছে কি কারণে তাদের এই ফেইলিউর, কি কারণে তারা শেখ হাসিনাকে রাখতে পারে নাই, কি কারণে তারা অন্যান্য যে নেইবর যতগুলো আছে সবগুলা দেশের মধ্যে কিন্তু একটা করেছে। আমরা লেটেস্ট মালদ্বীপে জানি এবং পরবর্তীতে একটা রিপোর্ট বের হয়েছিল নিউ ইয়র্কে, আমি নিউজ পেপারটা এখন মনে নেই, সেটা হচ্ছে তাদের একটা বিশাল ইনভেস্টমেন্ট ছিল মালদ্বীপে সরকারকে ডিস্টেবিলাইজ করার জন্য, কাদের কত টাকা দিচ্ছে, কত ইনভেস্ট করছে, এগুলোর একটা ডিটেলস বেরিয়েছিল। বাট ফাইনালি দে হ্যাভ ফেইলড। আমরা যদি দেখি যে যখন তৈরি হয়, হয়েছিল 1968-এ, তারা যখন দেখেছিল যে 1965 ওয়ারে তাদেরকে, যদিও দুই পক্ষই দাবি করে এটা তাদের জন্য তারা যুদ্ধে জয়ী হয়েছে, কিন্তু অনগ্রাউন্ডে যেটা হচ্ছে এটার জয় পরাজয় নির্ধারণ হয়নি, কিন্তু পাকিস্তান একটা আপার হ্যান্ডে ছিল। কারণ ইন্ডিয়া যে স্ট্যান্ড নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছে হয়নি, ওটা সফল হয় নাই। সো তখন তারা অ্যাসেস করে দেখেছে যে তাদের অ্যাকচুয়ালি ইনফরমেশন ছিল, ইনফরমেশন অ্যাসেসমেন্ট করে, ইনফরমেশনটাকে যে বিভিন্ন জায়গা থেকে তথ্যকে প্রসেস করার লোকজন ছিল না, প্রসেস ঠিক মতো করতে পারে নাই। কারণ দেশ ভাগের সময় যারা প্রসেস করতে পারতো ম্যাক্সিমাম লোক চলে গেছিল পাকিস্তান সাইডে যখন দেশ ভাগের পরে। সো তখন তারা টা তৈরি করলো, এবং তৈরি করার পর যে তাদের যে প্রধান ছিল আর.এন. কাউ, হি ইজ এ ডেডিকেটেড ম্যান। তার সম্বন্ধে আমি যেটা পড়েছি, হি ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং ইন্টেলিজেন্স অফিসার, এবং সে কে ওইভাবেই তৈরি করেছে। এবং তাদের ইনিশিয়াল সাকসেস যেগুলো আছে, আমরা সবাই লিন্দুর দর্জির কথা জানি, আমাদের আশেপাশে কাশ্মীরের বিষয়ে জানি, আরো অনেক অনেক ডিপ্লোম্যাটিক তার সাফল্য আছে। কিন্তু ওই সাফল্যটার ভিত্তি ছিল হচ্ছে সেন্সেবল প্ল্যান। বাট এই কিছু সাকসেস এবং আনসাকসেস দুটা মিলে অজিত দোভালকে ইন্ডিয়ানরা অ্যাকচুয়ালি তাকে একটা সুপার হিরো বানানোর চেষ্টা করছে। কি সে সম্ভবত একটা বড় 5 বছরের মতো সময় আন্ডার কভার পাকিস্তানে ছিল, ইজ এ সুপার হিরো, জেমস বন্ড টাইপ। বাট অ্যাকচুয়ালি তার যে প্রসেসগুলো আছে, ইভেন ওই যে আমি এর আগে কয়েকটা দেখেছি যে 71-এর সময় তারা একটা ওদের ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা বিমান ওখানে হাইজ্যাক করে কাশ্মীরিদের মাধ্যমে হাইজ্যাক করে নিয়ে গেছে পাকিস্তানে। এটার কারণে তারা পরে আকাশপথটা বন্ধ করে দিয়েছিল। পরে হচ্ছে তাদের অনেক সাকসেসফুল, কিন্তু বাট অ্যাট প্রেজেন্ট যেটা আছে তারা একটার পর একটা আনসাকসেসফুল এবং ফাইনাল টার্মিনেশন হয়েছে হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার সাথে যেটা ছিল ওইটা ভেঙে এখন বাংলাদেশের সাথে তারা এখন বিভিন্ন জায়গায় বলতেছে যে বাংলাদেশের সাথে তাদের সিচুয়েশনটা ভালো না। আমি আজকে অ্যাকচুয়ালি ইন্ডিয়া টুডের একটা দেখতেছিলাম,
টক শো দেখতেছিলাম রিগার্ডিং যে প্রফেসর ইউনুস চায়নাতে গিয়ে বলেছে যে আহ, এই যে তাদের যে 7 সিস্টার আছে তা দে আর ল্যান্ডলক এবং উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য ওশান, মানে তাদের যে কোনো গাড়ি মানে আহ, সামুদ্রিক পথে কোনো ব্যবসা বাণিজ্য করতে হয় আমাদের উপর নির্ভরশীল হবে। ট্রু ফ্যাক্ট। এটা নিয়ে মোটামুটি ভারত গরম হয়ে গেছে এবং এটা নিয়ে একজন লেফটেন্যান্ট জেনারেল হিমালয় সিং, তারপরে আরেকজন কি চিন্ময়, একজন নামটা তো লিখেছিলাম, ব্রহ্মা চিন্ময়, একজন প্রফেসর, তাদের নিয়ে কথাবার্তা শুনতেছিলাম এবং তারা মোটামুটি যে জিনিসটা বলতেছে সেটা হচ্ছে আমাদের এখন যে প্রফেসর ইউনুস হয়ে আছে আমাদের অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি করতে হবে। বাট আমি এখানে বলবো যে আরএন কাউ যে কাজটা করেছিলেন ওই কাজটা কিন্তু এখন তারা করতেছেন না। সেটা হচ্ছে আরএন কাউ সবসময় ছিল হচ্ছে একটা ইংরেজিতে একটা কথা হচ্ছে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। এখন কথা হচ্ছে ক্লথ নাই, তোমার প্যান্ট ফিট করার জন্য তুমি পাছার চামড়া কেটে দিবা না, যে প্যান্টটা ফিট হচ্ছে না তো পাছার কিছু চামড়া কেটে দিই, ওইটুকু মাংস কেটে দিই। ইটস নট দ্য প্ল্যানিং। তো এখন প্রেজেন্ট অজিত দোভাল এবং তার গ্রুপটা যেটা করতেছে এখন ফিট হচ্ছে না, এখন পাছার চামড়া কেটে দিয়ে প্যান্ট ফিট করাবে। ইটস নট দ্য ইয়া। বাট আমি মনে করি যে তারা যে এই যে 25 এবং 26 তারিখে যে দিল্লিতে যে এটা করেছে এটার একটা আউটকাম আসা উচিত। তারা, আমি মনে করি না যে ইন্ডিয়ান যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে তারা অ্যাটলিস্ট জানে যে তাদের অ্যাট দ্য ফাইনালি ভারতের আমাদের সাথে ভালো রিলেশন করতে হবে। তার কারণটা হচ্ছে আমরা এতদিন জানতাম যে আমরা আমাদের মানে ইন্ডিয়া ছাড়া চলবে না। বাট এই যে ইন্ডিয়ান বয়কট আন্দোলন এবং পরবর্তীতে আমরা কিন্তু এখন ক্লিয়ার, ইন্ডিয়ার কিন্তু পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে তাদের ইকোনমি হচ্ছে সবচেয়ে ডাউন এবং তাদের বিভিন্ন ব্যবসাপাতি ছিল হচ্ছে বাংলাদেশি ট্যুরিস্ট নির্ভর। এখন এটা মোটামুটি একদম সিরিয়াস ডাউনগ্রেডেড হয়ে গেছে এবং তারা এটা নিয়ে তাদের বিজনেস মল সরকারের সাথে বিভিন্ন দেনা পাওনা মানে দেন দরবার করতেছে। সো আমি মনে করি যে তারা যে এই জিনিসটা করতেছে এবং তারা যদিও টক শোতে বলতেছে যে আরো অ্যাগ্রেসিভ ডিপ্লোম্যাটিক করতে হবে, বাট আমি মনে করি যে তারা এই যে বিভিন্ন যে 2 দিনের সেমিনার যেটা করেছে তার মধ্যে থেকে তারা যদি তাদের দেশের ভালো চায় তাই থেকে তারা একটা ওয়ার্কেবল রিলেশনশিপে তাদেরকে আসতে হবে। তারা ইনিশিয়াল স্টেজে যেভাবে তাদের সেনাপ্রধানকে দিয়ে যে বলিয়েছে যে ইলেকটেড আর্মির সাথে ভালো সম্পর্ক আছে কিন্তু ইলেকটেড গভর্নমেন্টের সাথে আসবে, এই জিনিসটায় আমরা মানে আমরা যেমন সেনাপ্রধান সরাসরি কথা বলেছে এটা নিয়ে আমরা কথা বলতেছি যে হি মাস্ট নট টক। সেনাপ্রধান যেভাবে ইউএন হেডকোয়ার্টারে চিঠি পাঠিয়েছে এই প্রফেসর ইউনুস সরকারকে বাইপাস করে, ইটস রং। এবং উনি প্রমাণ করার চেষ্টা করতেছেন বরাবরই যে হি ইজ এ প্যারালাল গভর্নমেন্ট। এইটা এখন যত দিন যাচ্ছে জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি বুঝতে পেরেছে যে উনার পজিশনটা কি আর প্রফেসর ইউনুসের পজিশনটা কি, তাতে কারো কোনো ডাউট নেই। সো আমি মনে করি ভারতের এখন উচিত হচ্ছে যে তারা, আমি আশা করি যে তারা পাবলিক অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড দেখালে তাদের ভিতরের যে ইনার কোর তারা জানে যে বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন এবং পাবলিক পারসেপশন যেটা আছে, ইভেন এখন যদি কোনো রাজনৈতিক দল, আমরা বিএনপি জাতীয় পার্টির অনেক রাজনৈতিক নেতাদেরকে দেখতেছি যারা ভারতের সাথে যাদের কানেকশন আছে তারা ভারত ফ্রেন্ডলি কথাবার্তা বলতেছে এবং এটা যে জনগণ পছন্দ করতেছে না, ইটস ক্লিয়ার অ্যাম্পল ক্লিয়ার। এখন বুঝতে হবে যে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনীতি হ্যাজ টু বি এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে ভরা। আমি বলতে যাচ্ছি না, এখানে অনেকে ভাবলে যে একদম কঠোর ইন্ডিয়ান হইলে হবে না। হ্যাঁ, কঠোর ইন্ডিয়ান হইলে হবে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশের একটা রাজনৈতিক যে পজিশন আছে মানে আন্তর্জাতিক জায়গায় সেখানে একটা জিনিস বুঝতে হবে যে আন্ডার ইউএন আমব্রেলা আমাদের প্রতিটি দেশের সম্মানের লেভেল ইজ দ্য সেম, কেউ বড় ভাই কেউ ছোট ভাই না। এবং আমি অ্যাকচুয়ালি আজকে ব্রিগেডিয়ার জেনারেল শামস স্যার 21 লং কোর্সের স্যারের সাথে আমার ব্যক্তিগত একটু ফ্রেন্ডশিপও আছে। উনি একটা লেখা লিখেছেন যে বিএনপির কি ধরনের ভারত নীতি হতে পারে। আমি এটা দেখে একটু ইমপ্রেস, বাট কথা হচ্ছে এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে ফ্যান্টাস্টিক। যে উনি লিখেছে সাম্যের কথা বলেছে, আমাদের যে সমস্ত অধিকার আছে তাদেরকে দিতে হবে, আমাদেরকে তাদের দিতে হবে। মানে মোট কথা হচ্ছে একটা গ্লোবাল কন্টেক্সটে একটা উইন উইন সিচুয়েশন থাকতে হবে। যদি উনার এই লেখাটা যদি ইমপ্লিমেন্ট হয় আলহামদুলিল্লাহ। সো আমি মনে করি যে আচ্ছা, এরপরে সেকেন্ড ঘটনা যেটা সেনাপ্রধান এই ইয়াটার পরে, এই যে 25, 26, 27 ঘটনার পরে
ইন্ডিয়ান আর্মি চিফ উপেন্দ্র দাভিদ বোধহয় আচ্ছা সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা, যিনি বাংলাদেশের এখন হাই কমিশনার। এবং তিনি ঢাকা থেকে দিল্লি গেলেন এবং উড়ে গিয়ে তিনি সেনাপ্রধানের সাথে কথা বললেন। এবং এই নিয়ে ভারতীয় মিডিয়া বলতেছে যে এটা নাকি একটা দ্বিপাক্ষিক মানে দ্বিপাক্ষিক সম্মেলন হচ্ছে ইয়ার সাথে প্রণয় বর্মা আর সেনাপ্রধান, মানে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মিডিয়া। আরে এখানে কি বাংলাদেশ অংশগ্রহণ করছে? এটা দ্বিপাক্ষিক তো নিজেরা হয়ে গেল আর কি, নিজেরা। বাট আমার কথা হচ্ছে ফাইনালি যেহেতু প্রণয় বর্মা, আমি যেটা চিন্তা করতেছি প্রণয় বর্মা যাওয়ার পিছনে কারণ হচ্ছে প্রণয় বর্মা তো গ্রাউন্ডে আছে, গ্রাউন্ডে এসে সে দেখতে পারতেছে যে তারা কি ধরনের অ্যাক্টিভ রেজিস্ট্যান্স ফেস করতেছে, স্পেশালি ফ্রম পিপল অফ বাংলাদেশ। এবং আমরা সবাই জানি যে 5ই আগস্টের পরে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর পরে 250 লোকজন ভারতীয় লোকজন যারা এখানে ছিল ভারতে, তাদেরকে আলাদা প্লেন এসে তাদেরকে নিয়ে চলে গেছে। এটার আমি একটা শর্ট ভিডিও আমি আগে আমার কাছে আছে, আমি এটা আপলোড দেই নাই কারণ তখনও তো তাদের কন্ট্রোলই সবকিছু ছিল, দেখা যাবে যে ভিডিও করছে তাকে ধরে ফেলছে বা এই ধরনের কিছু একটা। এবং আমরা ক্লিয়ারলি দেখতেছি যে জেনারেল ওয়াকার যতই প্রফেসর ইউনূসের সাথে এখন কথা বলে, যতই বিএনপির সাথে তার খাতিরটা আরো রিনিউ করে, অ্যাট দ্য সেম টাইম ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং তাদের সরকার এরা এমন একটা জিনিস তারা অ্যাগ্রেসিভ পোস্টার থেকে কখনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে চায় না। এবং এই কারণেই দেখেন এত কিছু আর্মিতে চেঞ্জ হয়েছে, অনেককে গুম খুন কমিশনের সাথে তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, তাদের অনেকে অ্যারেস্ট হয়েছে, অনেকে হয় নাই। এট দ্য সেম টাইম একটা বাংলাদেশে যদি একটা ইমার্জেন্সি ক্রাইসিস হয়, ক্রাইসিস মানে হচ্ছে তারা সবসময় ভারত সবসময় চান্সে থাকে যে কোনো একটা সিচুয়েশন। আপনি কয়েকদিন আগে দেখছেন না, তানিয়া আমির বলেছে যে বাংলাদেশে একটা উস্কানি দিয়েছে বাংলাদেশে মানে আর্মি ক্ষমতা নেওয়ার জন্য। এবং আর্মি মানেই হচ্ছে ভারত, আর্মি মানে হচ্ছে, এবং এটা বিভিন্ন সময় ইজ ক্লিয়ার যে ইন্ডিয়ার সাথে সরাসরি কন্ট্যাক্ট আছে, ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি কন্ট্যাক্ট আছে। সো এই যে এই জিনিসটা মানে তাদের সাথে যে সরাসরি কন্ট্যাক্ট আছে, বাট কথা হচ্ছে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে জানি প্রেজেন্ট সিচুয়েশনে, যেখানে দিন দিন প্রফেসর ইউনূসের সরকারের জনপ্রিয়তা বাড়তেছে। কয়েকদিন আগে দেখলাম $25 বিলিয়ন উনি ফেরত নিয়ে আসবে। শুধু তাই না, এই ঈদের সময় এটা ক্লিয়ার হয়ে গেছে যে আস্তে আস্তে পুলিশ তাদের কাজ ঠিক মতো করতেছে, বিভিন্ন রেলওয়ে থেকে শুরু করে যাতায়াত, মানে সবকিছু ঈদের আগে এভরিথিং, যা জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে সবকিছু, এটা একটা টোটাল অ্যাচিভমেন্ট। এটা প্রফেসর ইউনূসকে এটা দিতেই হবে। এবং এখন কি আপনার মনে হচ্ছে যে এই সরকারটা একটা দুর্বল সরকার? যত দিন যাচ্ছে দে আর গ্রোয়িং পাওয়ার, এবং এই পাওয়ারটা হচ্ছে জেনারেল ওয়াকার, ইন্ডিয়া এবং কনসার্ন লোকদের মাথা ব্যথার কারণ। একটা জিনিস বুঝতে হবে যে এখন ইচ্ছা করলেই এসে সামরিক শাসন জারি করা সম্ভব না, কিন্তু অপরচুন মোমেন্ট রাজনীতিতে সবসময় দেখা যায় যে হঠাৎ করে একটা সিচুয়েশন হতে পারে যেটার অ্যাডভান্টেজ ভারত নেওয়ার চেষ্টা করবে। এই কারণেই এত কিছু চেঞ্জ হয়েছে, 9 ডিবির জিওসি চেঞ্জ হয়নি। ঢাকার ব্রিগেড কমান্ডার গুলা এখনো হাসিনার লোকজন, ডিজিবিজিবি গোয়েন্দা সংস্থাগুলা স্টিল। এই যে দেখেন কালকে হঠাৎ করে দেখি পিনাকিদার আইডি ডিসেবল হয়ে গেছে। এটা নিয়ে অনেকে আবার এটা খুব উৎফুল্ল, এবং পরে আমি জানলাম এই উৎফুল্ল লোকজনই এটার পিছনে ইয়ে আছে, এবং এটার পিছনে কচুক্ষেত মানে ডিজিএফআই যেটা আছে, ডিজিএফআই আছে গোয়েন্দা সংস্থা, এরা এটার পিছনে কাজ করছে। এবং শুধু একটা জিনিস বুঝতেছে না যে পিনাকিদার যে অ্যাকাউন্টটা ডিসেবল করেছে, হয়তো আর ওইটা ফেরত পাওয়া যাবে অথবা একটা নতুন আইডি খুলবে। বাট উনার এর মানেটাই হচ্ছে তাকে ডিসেবল করার মানে হচ্ছে তার কথাবার্তা লোকজন শুনতেছে, এই জন্য তার লোকজন শুনতেছে দেখেই কিন্তু লোকজনের আগ্রহ আরো বেড়ে যাবে। আচ্ছা তাই নাকি হয়েছে, যারা জানতো না পিনাকিদা করছে তারাও চলে আসতো যে এখন কি হয়েছে, পিনাকিদা কি করছে শুনি তো। সো আমি বলি এটা রং স্ট্র্যাটেজি। আমাদের মানে মিলিটারিতে আমরা আনকনভেনশনাল ওয়ারফেয়ার যেটা কাউন্টার ইনসার্জেন্সি, এতেই প্রথমেই বলা হয় যে আমরা এটা প্রিভেন্টিভ মেজারের থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের দাবি দেওয়া যেগুলো ছিল, মানে যে কার দাবি দেওয়া অনুযায়ী তারা একটা এগেনস্টে তারা যেটা সশস্ত্র সংগ্রাম করতে চায়, এবং তখনই ওইটাকে মেনে নেওয়া হচ্ছে কস্ট এফেক্টিভ।
সো এই সিচুয়েশনে আমি মনে করতেছি যে তারা যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যেটা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি ব্যাকফায়ার করবে। কয়েকদিন আগে নাজমুস সাকিব বাবার নামে একটা ভুয়া ইনফরমেশন একটা দিয়েছে, দেওয়ার পর ওটাও আমি পোস্ট দিলাম, পরে ওদের বলে দেখলাম যে মোটামুটি 99.9% নেগেটিভ কমেন্ট। একটা হচ্ছে অ্যাকচুয়ালি পাবলিককে ধোকা দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। মনে করেন যে আমি যদি এখন পাবলিককে ধোকা দেওয়া শুরু করি, আমাকে যতই প্রতিবন্ধতা দেখ আমি ধোকা দেওয়া শুরু করি, আস্তে আস্তে লোকজন আমার ভিডিও দেখা ইয়া করে দেবে। আর সবাইকে বলতে চাই, আমি কিন্তু ইয়াতে কি বলে ইউটিউবে কিন্তু কোনো ভিডিও করি না। আমি যেটা করি আমি এই ফেসবুক এখানেই করি। এটা বিভিন্ন লোকজন ইউটিউবে এটা ছাড়ে, আমার কোনো সমস্যা নাই। তারা আনলেস আমার কথাকে যদি বিকৃত না করে এবং একটা ফানি হেডিং দিয়ে না ছাড়ে। সো আমি মনে করতেছি এটার একটা এখন যে সিচুয়েশন আসছে, এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলা নির্বাচন চাচ্ছে, এটার একটা ডিনামিক্স আছে। ডিনামিক্সটা হচ্ছে, আমি যেটা মনে করি এখন সেনাপ্রধান একজন জেনারেল ওয়াকারুজ্জামান অলওয়েজ এ রিস্কি এলিমেন্ট, কারণ সে ঢাকার এলিমেন্টগুলো রেখে দিছে। এখন আমি মনে করতেছি যে প্রফেসর ইউনূস সরকার যত দিন যাবে এবং উনি যেহেতু স্লো কাজ করতেছে, আস্তে আস্তে তার জনপ্রিয়তাটা এখন মোটামুটি বেশ ভালো জনপ্রিয় তিনি বাংলাদেশে। সবাই চাচ্ছে উনি থাকুক, দীর্ঘদিন থাকুক, এরকম অনেক কিছু আসতেছে যে উনি আর 5 বছর, তার কিছু কিছু লোকজন আর বাইরে বলতেছে 10 বছর থাকুক। আমার এখানে কমেন্ট হচ্ছে যে প্রফেসর ইউনূস যদি আস্তে আস্তে, আমি মনে করি উনি করবে, সেটা হচ্ছে প্রফেসর জেনারেল ওয়াকারকে সরিয়ে দেয়, বাংলাদেশ ইজ সেফ ফ্রম ইন্ডিয়ান হেজিমনি। এই যে তারা যে অ্যাডভান্স যে কাজগুলো করতেছে, যদি না করতে পারে দ্যার উইল এ রিস্ক ফ্যাক্টর। এবং এক্ষেত্রে কিন্তু আমি চাবো হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি জেনারেল ওয়াকারকে না সরায়। কারণটা কি, আমি মনে করি যে নেক্সট যে সরকারটা আসলে জেনারেল ওয়াকারকে সরাবে। এখন বিএনপির সাথে তারা যতই খালি করুক, আমি মনে করি দ্য ফাইনাল যে জেনারেল ওয়াকারকে সরাবে এবং একজন যারা আগস্ট নেতৃত্ব বা যারা নিউট্রাল টাইপ, এবং এটা বলে লাভ নাই যে তাদের সেনাবাহিনীর মধ্যে 5-6 লেভেলে যা আছে জেনারেল সব আওয়ামী লীগ, দেয়ার আর অফিসার যারা এই আগস্ট রিভলিউশনটা মনে ধারণ করে, এবং এটা সম্ভব। এটা হলেই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে সরাই ফেলবে। আমার কনসার্ন হচ্ছে এটা যে প্রফেসর ইউনূস যদি না সরায়, আমি চাই যে তাড়াতাড়ি ইলেকশনটা হোক, ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হোক। হওয়ার পরে অ্যাটলিস্ট বাংলাদেশের যে, আবার বলতে পারেন যে আওয়ামী লীগের মধ্যে, বিএনপির মধ্যে তো অনেক লোকজন দেখা যাচ্ছে যে ভারতের এগেনস্টে কথা বলতেছে। বাট আমি মনে করি যে ভারতের এগেনস্টে কথা বলতেছে, এরা হালে পানি পাবে না, এবং আমি মনে করি যে নেক্সট নির্বাচন হলে স্টিল ম্যাডাম খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবে। উনি যদি প্রধানমন্ত্রী হয়, উনি এগুলোর সাথে কম্প্রোমাইজ করবে না। সো সেইভাবে আমি চাই যে প্রফেসর ইউনূস যদি জেনারেল ওয়াকারকে না সরায়, বাংলাদেশ উইল বি অ্যাট রিস্ক। এবং আরেকটা জিনিস দেখেন, যে আজকে আমি প্রথমেই বললাম যে যে নিউ ইয়র্ক টাইমস যে ইয়াটা দিয়েছে, কি বলে যে আর্টিকেলটা বের করেছে, এই ইসলামিক দল নিয়ে কিন্তু মোটামুটি, যদিও ভারত এই যে সংখ্যালঘু কার্ড, ইসলামী জঙ্গিবাদ কার্ড খেলতে খেলতে এটাকে ভোতা বানিয়ে ফেলছে, বাট স্টিল একটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকা বর্তমানে আমাদের ফ্রেন্ড। তাদের একটা বড় মায়ানমারে একটা যে ইয়াটা চলতেছে, তারা আমাদের অনেক সাপোর্ট নিচ্ছে এবং এটা ফ্রেন্ড। বাট কথা হচ্ছে আমেরিকা ফ্রেন্ড যত এবং তাদের স্বার্থ যখন মনে করেন যে যদি একটা সিচুয়েশনে ইন্ডিয়া তাদেরকে বেটার কিছু অফার করে ফেলে বা কোনো কিছু করে, কারণ এটা তো নিজের স্বার্থ দেখবে, তখন দেখবেন যে আমেরিকাও, এই যে গ্যারি পিটার্স এসে বললো না যে আমাদের কাছে মিস ইনফরমেশন দিচ্ছে, এট দ্য সেম টাইম কিন্তু আবার তুলসী গাবার কিন্তু আবার বলছে যে বাংলাদেশে ইসলামী খেলাফত নিয়ে কথাবার্তা বলছে। সো এরা সবসময় একটা ব্যালেন্স করে কখন কোনটার উপরে প্রেশার দিবে। সো আমার কনসার্ন ওইটাই যে এই প্রেশারটাকে করার জন্য আমাদেরকে এই সেনাবাহিনীর ভিতরে যারা গুম খুনের সাথে জড়িত, যারা জেনারেল ওয়াকার এখনো ইন্ডিয়ার সাথে উঠছে, এটাকে সরাইতে, এটা সরাইতে হলে আমি মনে করি যে পরবর্তীতে নির্বাচিত সরকার যেটা আসবে ওইটা ইম্পর্টেন্ট। বাট এট দ্য সেম টাইম যত দিন যাচ্ছে, আমি আপনাকে এটা ক্লিয়ার বলি যে আমি গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখেছি অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টিস। এর মধ্যে আমি স্ট্রংলি বলবো যে
জামাতে ইসলামী তাদের ভিতরে যে গণতন্ত্র যেটা যেটা আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলের ভিতরে ওইটা প্রপারলি মেনটেন করে না, আমি বলবো কিন্তু জামাত ইসলামী প্রপারলি মেনটেন করে। তাদের যে যারা আছে তাদের যারা 2জন মন্ত্রী হয়েছিল তাদের মধ্যে কোনো আমরা কাউকে দুর্নীতির কোনো প্রমাণ পাইনি। এটা হচ্ছে এই সিচুয়েশনে কিন্তু জামাতুল ইসলামের জনপ্রিয়তা বাড়বে, এবং এটা যদি বাড়ে ফিউচারে ওয়েস্ট কিন্তু আবার এটা পছন্দ করবে না, ওয়েস্ট আবার পছন্দ করবে না। তারা ইসলামিক দলগুলা পাওয়ারে আসুক এই জিনিসটা পছন্দ করবে না। আমি এটাও জানি যে বাংলাদেশ আর্মিতে বাংলাদেশে এখন ওরকম সিচুয়েশন হয় নাই জামাতে ইসলামী পাওয়ারে আসবে, বাট তাদের জনপ্রিয়তা বাড়বে এবং এটাকে ইন্ডিয়া শো করবে এবং ইন্টারন্যাশনালি শো করবে। আমি কিন্তু এখানে কোনো এখন পলিটিক্যালি কথা বলাটা একটা ভেরি রিস্কি। আমি ছাত্রদের এনসিপির এগেনস্ট একবার কিংস পার্টি বলেছিলাম, তখন খুব আমি নেগেটিভ কমেন্ট দিই, বাট কথা হচ্ছে আপনাকে সমালোচনাটা মেনে নিতে হবে। আপনি যদি পলিটিক্সের মধ্যে আসেন, আমাদের মতো সাধারণ আমজনতা যারা আছে, আমরা কোনো আমি কোনো দল করি না, আমি তো কোনো দল করি না। আমার দলের কার্যক্রমের প্রতি সফট কর্নার আছে। আমি প্রেসিডেন্ট জিয়ার সময়কার যে সরকারটা ছিল আমি মনে করি এটা সবচেয়ে স্ট্রংগেস্ট সরকার। কি কারণে? কারণ হচ্ছে উনি মেধাবীদের দিয়ে নিয়ে তাদের ক্যাবিনেট গঠন করেছিলেন, কোনো আমজাম রামসাম যদুমধুকে নিয়ে উনি করেন নাই। আমি কয়েকদিন আগে এখানে নিউ ইয়র্কে একটা ডিনারে গেলাম, দেখলাম যে একজন, আমি নাম বলবো না, যে উনি যাচ্ছেন বাংলাদেশে কি বিএনপি স্থায়ী কমিটির মিটিংয়ে যাতে। আমি পরে ওনার সাথে বাংলাদেশের প্রেজেন্ট সিচুয়েশন এবং রাজনীতি নিয়ে আলাপ করলাম। আমি দেখলাম ওনার নলেজ ভেরি পুয়ার, বাংলাদেশ সিচুয়েশন পুরো আপডেটই নেই। তারপর আমি তো ওনাকে, যেহেতু উনি যাচ্ছেন, ওনাকে আমি একটু আপডেট দিয়েছিলাম যে উনি গিয়ে যেন কথা বলেন একটু। বাট কথা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক সচেতন এবং অনেস্ট লোক এনেছিলেন বলে প্রেসিডেন্ট জিয়ার কথা আমরা বলি, বাট এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে। সো আমার কাছে এইটাই যেটাই মনে হচ্ছে, এই ডিনামিক্সটা হচ্ছে এইটাই যে প্রফেসর ইউনূস যদি এই সরকারকে এই আর্মির কমান্ডটাকে চেঞ্জ করে, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, প্রফেসর ইউনূস সরকার থাক বেশি দিন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি মনে করি যে আর্মি এটা সরানোর জন্য, এই জিনিসটা সরানোর জন্য নির্বাচিত সরকার, আমি সবাই বুঝি যে এখন নির্বাচন হলে যে ভ্যাকুয়ামটা আছে বিএনপি স্মুথলি চলে আসবে, এবং আসলে আর্মির যে হেজিমনি যারা জেনারেল ওয়াকার যেটাকে প্যারালাল সরকার বানিয়ে রাখছে ওটাকে ওনারা ক্রাশ করে দিবে। উনি যতই বিএনপির সাথে খাতির করতে থাকুক না কেন, এটা দরকার। এবং যদি করে ফেলে আলহামদুলিল্লাহ, আর না হলে যদি এই আর্মির ইয়েটাকে, আর আমি আবারও বলতে চাই যে জেনারেল ওয়াকারের সাথে যদি মানে পাওয়ারে থাকলে যদি নির্বাচনটা হয়, তাহলে আমি যারা ডিসিটিসি যারা ছিল তারা কোনো কোলাবোরেশনে আসবে না যে ভোট রিলিগিং। বাট কথা হচ্ছে দেয়ার উইল বি স্প্লিন্টার ইস্যুস। এই যে যারা আছে, যে বিএনপির যে কয়েক লেয়ারে যে প্রশাসনের লোকজন আছে, তারাই যখন এই ভোটের কেন্দ্রে যাবে, হয়তো দেখা যাবে যে সারা বাংলাদেশের 35-40% আছে হচ্ছে আওয়ামী লীগ ওগুলোর মধ্যে গন্ডগোল হবে। আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশের নির্বাচন অ্যাকচুয়ালি এইখানেই হয়, এবং তারা এনশিওর করবে যে সিট ভাগাভাগি যা হবে সব ক্লোজ ডোরে হবে, মানে হুইচ হ্যাভ এ লেস ইম্প্যাক্ট, মানুষের জনগণের ভোটের অধিকারটা প্রয়োগের ইয়াটা কম থাকে। এবং তারা চেষ্টা করবে, এবং আর্মির যেটা হচ্ছে, আর্মিকে বলে দেবে যে আর্মি ভোট কেন্দ্রের 300 গজের ভিতরে যেতে পারবে না। তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাবে যে আর্মির মধ্যে ওখানে একটা গন্ডগোল হবে, হবে। এবং বাংলাদেশের, আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনীটা করবে না, কারণ এটা করলে বাংলাদেশের যে প্রেজেন্ট যে মাইন্ড সেট আপ আছে, যে জিনিসটা আমরা অন্যান্য নির্বাচনের সময় দেখেছিলাম, ওইটা তখন মোটামুটি লোকজনের মনের মধ্যে থেকে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাটা উঠে যাবে। বাট আমি মনে করি যে সেনাবাহিনীর যে গ্রাউন্ড লেভেলে যারা থাকবে তারা খুব সিনসিয়ারলি কাজ করবে, বাট রিস্ক থেকে যাবে যে এই সময়টা করলে যে যারা ভারত এবং আওয়ামী লীগার তাদের ওই যে মানে মানি টক্স, যে নিউ ইয়র্ক টাইমসেও কিন্তু টাকা দিয়ে কলাম লেখানো যায়। সো তারা যেটা করবে সেটা হচ্ছে বাংলাদেশ নির্বাচনটা হলে ওটার মধ্যে গন্ডগোল পাকানোর চেষ্টা করবে, এটাকে আনফেয়ার দেখানোর চেষ্টা করবে, যে আওয়ামী লীগের সময় যেটা হয়তো এখনো তাই হয়, এটাই স্বাভাবিক। আমার অ্যাকচুয়ালি যা বক্তব্য ছিল শেষ করে ফেলছি। আমি এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি দেখি তো কেউ কোশ্চেন টোশ্চেন করেছে না। আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আরে আপনার ভাই কথা বলে তো হবে না। সো আমাকে সেনাবাহিনীর চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে আমার পরিবার নিয়ে। হ্যাঁ,
এটা তো এইখানে দিতে পারো। রাজনৈতিক কোনো ইয়া থাকলে আমি একটু কথা বলবো। ইউর সার্ভিস ইজ গ্রেট। ওকে, আর কোনো কোশ্চেন না থাকলে আমি এখানেই শেষ করছি। সবাইকে আবার ঈদের শুভেচ্ছা, ধন্যবাদ।